ভেসে আসে কোনো নবজাতকের কান্না। নবজাতক না নবজাতিকা? তুমি একবার উকি মেরে দেখবে, দেখো না একবার উকি মেরে। কন্যা বলেই মনে হচ্ছে। তাহলে তুমি তার কাছে আমাকে নিয়ে চলো এক্ষুনি। কি করবে সেখানে? সে তো সদ্যজাত শিশু, কোনো পূর্ণ নারী নয়। তাই জন্যই তো যেতে চাইছি তার কাছে, থাকতে চাইছি তার পাশে সর্বক্ষণ, প্রতি পলে জীবনের স্নেহ দিতে চাই তাদের। আমার এই উপহার প্রত্যেকটি নারীর হাতে তুলে দিতে চাই। তুমি আমাকে নিয়ে যাবে বাতাস, আমাকে নিয়ে যাবে, চলো আমাকে নিয়ে যাবে। আমার কাছে 5টি উপহার আছে। আমার এই ঝুলি থেকে এক একটি উপহার আমি তাদের হাতে তুলে দিতে চাই। উপহারগুলি অতি সুন্দর আর মূল্যবান। তুমি আমাকে নিয়ে যাবে বাতাস? তুমি যখন বলছো তখন তো নিয়ে যেতেই হবে। তাহলে তুমি তোমার মধ্যে আমাকে ভরে নাও, সুগন্ধের মতো মিশে যাবো আমি তোমার মধ্যে, আর পৌঁছে যাবো তাদের কাছে। না, তা সম্ভব নয় জীবন। কেন সম্ভব নয়? কারণ সুগন্ধে যে আমি ভারী হয়ে যাই, তখন আর কোনো সংকীর্ণ পথ দিয়ে চলতে পারি না। আর তুমি সবচেয়ে ভালো জানো জীবন, যে চলার পথ সবসময় প্রশস্ত হয় না। তাহলে উপায়? উপায় একটাই, আমি তোমার পথ দেখিয়ে নিয়ে যেতে পারি, সঙ্গ দিতে পারি তোমায়। বেশ, তাই হোক। জীবন, বলো। প্রথমে কার কাছে যেতে? তুলে দিতে পারছি না। তুমি কি হতাশ হয়ে পড়েছো জীবন? জীবনের কি আর হতাশ হওয়ার অধিকার আছে ভাই? তাহলে জানি না, বোধহয় উৎসাহ পাচ্ছি না। জীবনকে তো শেষ পর্যন্ত দেখতে হয়, তার আগেই হাল ছাড়তে নেই। তোমাকে তো যেতে হবে আরো দুটো নারীর কাছে, তাদের হাতে তুলে দিতে হবে উপহার। চলো। তবে একটা কথা, কি? এবার যেখানে নিয়ে যাব সেই জায়গাটা তোমায় দূর থেকে দেখিয়ে দেবো। তোমায় যেতে হবে একা। কেন? কারণ সেখানে মুক্ত বাতাসকে ঢুকতে দেওয়া হয় না। তোমাকেই ঢুকতে দেয় না, আমাকে কি ঢুকতে দেবে? চেষ্টা করে দেখতে পারো। বেশ, চলো। চলো। আর আমি আমার শব্দ দিয়ে রচনা করতে বাধ্য হব বানানো জীবনের গল্প। এখন তুমি এসো জীবন, কেউ দেখে ফেললে আমার আর বাঁচার উপায় থাকবে না। তুমি এখন এসো। হারিয়েছে পাখির কাকলির মতো ছন্দ। রাতের অন্ধকারে আমার ঘরে আসবে জীবন। রাতের অন্ধকারে? সেই প্রতিটা ছিদ্র থেকে কিছু চোখ প্রতিনিয়ত আমার উপরে নজর রেখে চলেছে। ভালো করে তাকিয়ে দেখো, দেখতে পাবে উদ্যত সব তীরের ফলা। যে মুহূর্তে আমি তোমার সাথে কথা বলবো, প্রকৃতই তোমার কথা বলবো।
লক্ষ লক্ষ তীর এসে উল্টে দেবে আমার রঙের পাত্র, ছিঁড়ে ফেলবে আমার সেতারের তার, আর আমার শব্দকে করবে বিষাক্ত। কিন্তু মানুষ তো তোমার কাছে আমার কথাই জানতে চায়। মানুষ চায় বলেই তো ওরা চায় না, ওরা ওরা চায় না আমরা মানুষের মুখের সামনে তুলে ধরি এই সমাজের আয়না। তাই ভয় আর লোভের শতেক বন্ধনে আমাদেরকে আবদ্ধ করে রাখে ওরা সব সময়। আমার সবকটি বর্ণ, 7টি সুর, সবকটি রং প্রতিনিয়ত নিয়ন্ত্রিত হয় এক অদৃশ্য অঙ্গুলি হেলনে। তুমি এখন চলে যাও জীবন, কেউ দেখে ফেললে আমার বিপদ হবে। আমি যে তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছিলাম। প্রকাশ্য দিবালোকে জীবনের কাছ থেকে উপহার নেওয়া অনেক দূরের কথা। তোমার মুখোমুখি দাঁড়ানোর অধিকার বা অনুমতি কোনোটাই আমার নেই। তুমি এসো আমার নিদ্রায়, সেখানে আমি আমার কল্পনার রঙে তোমার জন্য সপ্ত স্বর্গ রচনা করব, আর যত্ন করে সাজিয়ে রাখবো তোমার দেওয়া উপহার। আর পরের দিন আবার ভুলে থাকার চেষ্টা করবো তোমায়। আমার রঙে মিশে যাবে লোভের খাদ, আর আমার সুর ওঠানামা করবো ওদের ইচ্ছে মতো। হ্যাঁ, এদিকটা আগে কখনো আসা হয়নি। আমি জীবন। আরে জীবন, ভেতরে এসো। কি হলো? এসো। তুমি আমাকে চেনো? চিনি, কে জানে। হ্যাঁ, তবে জানো? কেন জানবো না? এক সময় আমার জীবনের প্রতিটি দিন কাটতো তোমার স্বপ্ন দেখে, আর রাত কাটতো জাগরণে। তোমায় কাছে পাওয়ার আকুল আকাঙ্ক্ষা আমার দু চোখের পাতাকে এক হতে দিত না। আর আজ আমি নিজে এসেছি তোমার কাছে। এখন তোমার আর আমার পথ আলাদা জীবন। হ্যাঁ, হ্যাঁ, তোমার পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে আমি কখন যে তোমার থেকে অনেক দূরে সরে এসেছি। আজ আমি হেরে গেছি। আজ আমার স্বপ্নেও তুমি উঠি দিলে আমি জেগে উঠি প্রবল বিতৃষ্ণায়। তুমি চলে যাও জীবন, ফিরে যাও, ডিঙিও না আমার দরজারই অভিশপ্ত চৌকার। কিন্তু তোমার কাছে যে আমায় আসতেই হবে। যখন প্রতিটি মুহূর্ত আমি তোমার জন্যই অপেক্ষা করে থেকেছি, তখন তুমি মুখ ফিরিয়ে থেকেছ। কি হবে আজ আমার কাছে এসে? পারবে এই অভিশাপের রেখা মুছে দিয়ে আমার দুয়ারে লক্ষ্মীর পায়ের ছাপ এঁকে দিতে? কি হলো, দাঁড়িয়ে আছো কেন এখনো? লক্ষ্মী বোনটি আমার। বোন? আমি কারুর বোন নই, কন্যাও নই, আর বধূও নই। কি ভাবছো? কে কাঁদছে? কার বাচ্চা? হ্যাঁ, আমার বাচ্চা। তোমার বাচ্চা? তবে এই যে তুমি বললে ও আমার বাচ্চা। রোজ এই সময়টা আমি নিজের থেকে নিজেই সময় চুরি করে
ওর সাথে একলা হই, খেলা করি। ওর কোনো বাপ নেই, শুধুমাত্র আমার বাচ্চা। তার মানে বুঝতে পারলে না তো? হ্যাঁ? যেদিন আমার দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার প্রাসাদের ভিত করা হয়েছিল আমারই হাত দিয়ে, আমারই রক্ত মাংস দিয়ে ফুল ফোটানো হয়েছিল স্বাধীনতার কাছে। তারপর যতবার আমার দেশ আনন্দে মেতে উঠেছে, হিংসায় কেঁপে উঠেছি আমি। যতবার লোভে চকচক করে তার দুই চোখ, ততবার সেই আনন্দের আতশবাজিতে, হিংসার দাবানলে, লোভের আগুনে বেআব্রু হয়েছি আমি। আরে বাচ্চা, সেই সব আগুনেরই চাই, সেই সব রাত্রির চিহ্ন, সেই কাটা ঘাগুলোর দাগ। শোনাবো না আমার? তারপর সব রাতে নেমে এলো সেই এক অন্ধকার। অথচ আমি তো একসময় তোমারই স্বপ্ন দেখতাম, ভাবতাম আমার কুমারী কপাল তুমি নিজে হাতে সাজাবে চন্দনে, আমারও কানে বাজবে সানাইয়ের সুর। বারবার লুট হয়ে গেল আমার গ্রাম, খুন হয়ে গেল আমার বাবা, আমারই চোখের সামনে ভাবে মারা হলো আমার ভাইকে, আমাকে সাপে কামড়ালো, তারপর একটা সাপ কামড়াতেই থাকলো, আমি নীল হয়ে গেলাম। সব সাপ কামড়ালে মানুষ মরে না, সারাটা জীবন বিষে জ্বলে যেতে থাকে। তবু আমি আবার তোমার স্বপ্ন দেখলাম। সকলে বলল আমার সুস্থ হওয়ার নাকি একটাই উপায় আছে, ভালোবাসা। ভালোবাসার মানুষ নাকি সব বিষ নামিয়ে দিতে পারে, বাঁচাতে পারে নাকি সাপের ছোবলের হাত থেকে। আমি নাকি আবার আগের মতো দিন কাটাতে পারবো, জীবন কাটাতে পারবো নাকি তোমার ছায়ায়। সব 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 মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমার নিজের মানুষ আমাকে ফিরিয়ে দিয়ে গেল এই সাপেদের গর্তে। সে অসহ্য যন্ত্রণা ছাড়া আজ আমার না নিজের বলতে আর কিচ্ছু নেই, কিচ্ছু না। সেটা কি তুমি ভুলে গেলে? ভুলিনি বন্ধু, ভুলিনি। হেরে গেছি, হেরে গেছি ওই পুরুষদের তৈরি বজ্র কঠিন পিঞ্জরের কাছে, যার নিরেট প্রাচীরের অপর প্রান্তে রয়ে গেছে শত শত নারী, যাদের কাছে জীবন একটা অজানা শব্দ। আবার সেই প্রাচীরের সেই খাঁচার এক চিলতে ফাঁক দিয়ে কেউ দেখতে চেয়েছিল আমায়, তার দু চোখের মায়া কাজও এঁকে নিয়েছিল আমার রূপ। আবার কেউ ওই দেওয়ালের ফাঁক থেকে হাত বাড়িয়ে ছুঁতে চেয়েছিল আমায়, আর কেবলমাত্র সেই অপরাধেই এই নির্দয় সমাজ তাকে দংশন করেছে বারবার, আর ছুঁড়ে ফেলেছে সমাজের আস্থা। ধনীর প্রাসাদ থেকে হতদরিদ্রের পর্ণকুঠি, নারী সর্বত্র পরাধীন। একবিংশ শতাব্দীতেও সে পুরুষের পদানত। আমি যদি তোমায় নিয়ে যাই এমন এক কন্যার কাছে যে
সকলাত্মিক পুরুষের সমকক্ষ। পুরুষতান্ত্রিকতার কঠোর বেড়াজাল টপকে সে যাপন করে সমান জীবন, আর ইচ্ছার তরঙ্গ ছড়িয়ে দেয় তার নিজস্ব চেতনা। আর আছে নাকি এমন কোন নারী এই শ্বাসরুদ্ধকর পৃথিবীতে এখনো কোথাও জেগে আছে সবুজ? আমি চিনি তাকে। তাহলে তুমি আমাকে নিয়ে চলো বাতাস, পরিণতি পাক আমার যাত্রা। তুমি না বললে সেই ধরনীর জমিতে বপন করেছে নিজস্ব চিন্তাধারা? সেই রকমই তো জানি। তবে তুমি আমাকে এক্ষুনি নিয়ে চলো তার কাছে। আমার প্রয়োজনে প্রয়োজনে আমার এই 5টি উপহার আমি তার হাতে তুলে দেবো। যদি সে হয় এই শতাব্দীর শ্রেষ্ঠ আলোক শিখা, তবে সেই পৌঁছে দেবে আমার বাকি উপহারগুলি উপযুক্ত নারীদের কাছে। তুমি আমায় নিয়ে চলো বাতাস তার কাছে। চলো চলো। চলো চলো চলো। জানে শহর অনেক দূর, অনেক ভাড়া। কোনো ভালো উকিল ধরতে পারতে তো। উকিল? হ্যাঁ, কোনো পাখি ওই কোকিলের মতো? হ্যাঁ। উকিল হলো জীবন, বলছি তোমাদের বাড়িতে আমাকে নিয়ে যাবে? কে তুমি? আমাদের বাড়ি যেতে চাইছো কেন? কি চাই তোমার? আমি জীবন। কই, আমি তো কখনো তোমার নাম শুনিনি, কোনো দিনও না। শুনেছো খুব ছোটবেলায়, হয়তো গল্পে, এখন মনে করতে পারছো না। ছোটবেলায় আমার সব কথা মনে আছে। আমার মা অনেক গল্প বলতো। কই, কখনো তো তোমার গল্প বলেনি। কে ঘুমবি? আয়। মা মা, বাবা কোথায়? বাবা গেছে অনেক দূরের দেশে। আমাদের এখানে ফেলে রেখে বাবা একা একা অনেক দূর দেশে গেছে কেন? সোনা আনতে মা, সোনা। সোনা? সোনা দিয়ে কি হবে? সোনা দিয়ে আমার কুকুমণিকে লেখাপড়া শেখাবো, বিয়ে দেব। না না, আমি বিয়ে করব না, কিছুতেই না। কেন রে মেয়ে, মা বাবা কি চিরটাকাল থাকবে? বিয়ে না করলে তোকে দেখবে কে? আমার বিয়ের পর আবার শাহুকার আসবে, আমাদের সব জিনিসপত্র নিয়ে যাবে। দিদির বিয়েতে তো শাহুকার টাকা দিয়েছিল, এখনো ফেরত দিতে পারিনি। তাই তাই কই, লক্ষ্মীর দিদির বিয়ের পর তো ওদের বাড়িতে শাহুকার আসেনি। রশ্মির বাপের নিজের জমি ছিল, জমি বিক্রি করে মেয়ের বিয়ে দিয়েছিল, আর এখন লোকের জমিতে জন খাটে। আর তোর বাপ যে আগে থেকে লোকের জমিতে জন খাটতো, মেয়ের বিয়ে দেওয়ার টাকা পাবে কোথায়? তাই বলে ওরা আমার কাজলি গাড়িটাকে অবধি ছুটি থেকে খুলে নিয়ে যাবে? ও যে আমার খেলার সাথী ছিল। মারা গেছে বিদেশে টাকা আনতে, সোনা আনতে। বাবা ফিরে এলে সাহুকারের কাছ থেকে আমাদের সমস্ত জিনিস ফিরিয়ে আনবে। আর আমার কাজলি গাইকে আনবে মা, নিশ্চয়ই আনবে। এবার ঘুমিয়ে পড়তো, অনেক রাত হয়েছে। গল্প বলবে না আজ? গল্প? হ্যাঁ, এক ব্রহ্মদত্তী ওই বেলগাছের উপরে বসে থাকতো। তার এত লম্বা লম্বা হাত দিয়ে সকলের সমস্ত জিনিস কেড়ে নিত। আমাদের শাহুকারের মতো? না না, আমি শাহুকারের গল্প শুনবো না, আমার অন্য গল্প বলো। আচ্ছা, এক রাজা বহুদিন ধরে শিব ঠাকুরের পুজো করত। কেন? শিব ঠাকুরের পুজো করলে মনের সকল ইচ্ছে পূরণ হয়। আমিও শিব ঠাকুরের পুজো করবো মা। কেন রে মেয়ে, কি চাই তোর? শিব ঠাকুরকে বলবো আমার বাবাকে ফিরিয়ে দিতে। তারপর অনেক পুজো করলাম। অনেক পুজো করলাম, কিন্তু কই, কেউ তো আর আমাদের কথা শোনে না। বাবা একটু বেশি মজুরির আশায় অনেক দূর দেশে খাটতে গেছিল, আর খাটতে খাটতে সেখানেই মরে গেল। তারপর মাও। কিন্তু তাই হলো, যাও এখান থেকে এক্ষুনি চলে যাও।
জীবন। আমি ওখানে নই, এখানে, এই কেদারার। ও, আমি না বুঝতে পারিনি। আসলে তোমরা দুজন ভীষণ একরকম। হবে হয়তো, কিন্তু তুমি কে? আমি জীবন। কি জীবন? আমি তো তোমাকে চিনি না। তবে কি কঠিন, ঠিক যেন পাথরের মতো। পাথরেরই তো। আমাকে ছুঁয়ে দেখো। তোমাকে? হ্যাঁ, দেখো না। কি দেখলে? মানুষের মতোই প্রায়। নারীর মতো নয় না? হ্যাঁ, নারীর মতোই, বা রবারের মতো। হ্যাঁ, দেখো না, আমি কিছুতেই ওর মতো পাথর হয়ে উঠতে পারছি না। ও, কি যেন নাম বলেছিলে তোমার? জীবন। তোমার নাম যেন শুনেছি বলে মনে হচ্ছে, নাকি পড়েছি কোথাও। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। একটা কবিতার বইয়ে তোমার কথা পড়েছিলাম। বইয়ে? হ্যাঁ, বইয়ে। আমার সাথে একটা ছেলে পড়তো, সে কবিতা লিখতো, জানো তো? হ্যাঁ। তারই লেখা একটা কবিতার বইয়ে তোমার কথা পড়েছিলাম। কোথায় থাকে এখন সে, কি করে? গরিব ছেলে ছিল, কে জানে এখন কোথায় থাকে, কি করে। আর তার বইটা আছে তোমার কাছে? নেই, ফেলে দিয়েছি। হ্যাঁ, ফেলে দিয়েছো? হ্যাঁ, পুরনো সব জিনিস ফেলে দিতে হয়েছে। আর তারপরে এই নতুন বাড়িতে আসার সময় নতুন নতুন সব জিনিস দিয়ে গোটা বাড়িটাকে সাজিয়েছি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই খুব দামি। হবেই তো, আমার স্বামী এখন খুব ধনী, উনি আবার পুরনো জিনিস বাড়িতে রাখা পছন্দ করেন না। আর তুমি? আমি 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 ঠিক জানি না। কি করেন তোমার স্বামী? উনি এবারের ভোটেও উনিই জিতবেন বলে মনে হয়। আহা, ওগুলো খেও না। কেন? ওগুলো থেকে কোনো গন্ধ পাচ্ছ না? হ্যাঁ, টাটকা ফলে যা গন্ধ থাকে। হ্যাঁ, ফলগুলো টাটকাই, একটু আগেই পাড়া হয়েছে। তাহলে আসলে যে মজুরেরা ওগুলো পেরেছে তাদের ঘামের গন্ধ লেগে আছে, দাসী ওগুলো এখনো ধুয়ে রাখে। আমি এখান থেকে গন্ধ পাচ্ছি, আমার কেমন অস্থির লাগছে। এই, বাইরে যাবে? বাতাস সেখানে অপেক্ষা করছে, তার প্রলেপ হয়তো তোমাকে স্নিগ্ধ করে তুলবে। না, আমি বাইরে যাব না। কেন? আমি এভাবে বাইরে যেতে পারি না। আমাদের শ্রেণীর বাইরের লোকজনের সাথে মেলামেশা করলে আমার স্বামীর মান সম্মান বজায় থাকবে না। সে তো তুমি আমাকেও চেনো না, তাহলে কেন কথা বলছো আমার সাথে? কেনই বা মিশছো আমার সঙ্গে? আমি জানি, হয়তো আমি ঠিক করছি না। আসলে আমার যখন অপারেশন হয়েছিল তখন একটা গোলমাল হয়ে গিয়েছিল। তারপর থেকেই আমি মাঝে মধ্যে কেমন ভুল করে ফেলি, আমার কষ্ট হয়, এখন যেমন হচ্ছে। এ কি, তোমার নারী স্পন্দন নেই কেন? পাথরের মতোই নিঃশব্দ। ওই গোলমালটাই তো রয়ে গেছে। আমার স্বামী বলেছে এবারে ভোটে উনি জিতলে আমাকে কোথাও বাইরে নিয়ে যাবে, যেখানে মস্ত বড় বড় ডাক্তারেরা আছে, সেখানে আমার অপারেশন করাতে হবে। আবার কিন্তু অপারেশনটা কি সেটা তো বলবে। যখন আমার মতো সাধারণ পরিবারের মেয়েরা খুব বড় বাড়িতে বিয়ে হয়ে আসে, তখন বিয়ের প্রথম রাতেই তার অপারেশন করাতে হয়। এটাই তো এইসব পরিবারের নিয়ম। বিয়ের রাতে অপারেশন? হ্যাঁ, বিয়ের প্রথম রাতেই ছিঁড়ে ফেলা হয় তার বুকটাকে, আর বাইরে বার করে দেওয়া হয় তার মনটাকে। আর শূন্য বুক নিয়ে সে বয়ে নিয়ে বেড়ায় বাকি জীবনটা। তা কেন, তার জায়গায় রেখে দেওয়া হয় সোনার তৈরি একটা খুব সুন্দর পিণ্ড,
আমাদের মতো দেশে তো তা পাওয়াই যায় না, আনতে হয় অনেক দূর থেকে। কিন্তু কিন্তু কি? আমার অপারেশনে একটা ছোট্ট ভুল রয়ে গেছে। এক টুকরো মন এখনো রয়ে গেছে বুকের ভেতর। এই মাঝে মধ্যেই আমার কেমন দম আটকে আসে। আমার স্বামী যদি এবারে ভোটে জিতে যান, তাহলে আমরা উড়ে চলে যাব সেই দূর সব পেয়েছির দেশে, যেখানে মস্ত বড় বড় ডাক্তারেরা এরকম অপারেশন হামেশাই করে থাকে। তারা নিশ্চয়ই আমার বাকি মনটুকু উপড়ে ফেলতে পারবে। আমি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছিলাম। আমি তোমাকে চিনি না, জানি না, কেন নেব উপহার তোমার থেকে? না, উপহারটা খুব ছোট্ট কিন্তু খুব মূল্যবান। কত আর দাম হবে? নিশ্চয় আমার বাড়ির চারিদিকে যে সমস্ত জিনিস দেখছো তার থেকে দামি নয়। হ্যালো, আচ্ছা ঠিক আছে, তুমি এখন এসো, আমার স্বামী এক্ষুনি ফিরে আসছে। তুমি কোথায় নিয়ে এলে বাতাস? তুমি যেখানে আসতে চেয়েছিলে। আমি তো আসতে চেয়েছিলাম একবিংশ শতাব্দীর এক নারীর কাছে। সে তো থাকে ওই প্রাচীরের অপর প্রান্তে। এই প্রাচীরের অপর প্রান্তে? হ্যাঁ, শত শত বছর ধরে এই প্রাচীর এখানে এমন ভাবেই দাঁড়িয়ে আছে। আশ্চর্য, প্রাচীর গাত্রে বিভিন্ন নারী মূর্তির ছবি আঁকা রয়েছে। কি বিচিত্র অলঙ্করণ! না জীবন, এ কোনো সাধারণ অলঙ্করণ নয়। এই বাড়ির কোনো কন্যা বা বধূ এই চৌহদ্দি কুইন পার না করে যখন এর ওপারি বা শেষ শ্বাস ত্যাগ করে, তখন তারা ছবি হয়ে ফুটে ওঠে এই প্রাচীরের গাত্রে। অদ্ভুত। চলো। পথ দেখিয়ে নিয়ে যাবি? লাল পলাশের বন, পাগল হলি? তোর ঠিকানা শুধুই ঘরের কোণ। তোর ডানাতে পালিয়ে যাব সাদা মেঘের দেশ। ভুললি নাকি তোর ওরা তো জন্ম থেকেই শেষ। উদাস আকাশ, দরাজ বাতাস স্বপ্ন ছিল নাকি? ওসব কেবল গল্প কথা, বাস্তবে সব ফাঁকি। জংলা সবুজ অতল নদী মিথ্যে সবই তবে। কল্পনাতে বাঁচিস কেন? বল তাতে কি হবে? যেদিকে যাই সামনে দেওয়াল, অপার গোলক ধাঁধা, বিমান মাথা ঘুরিস পড়ে অলক শিকল বাঁধা। তার চেয়ে বরং নদীর জলে কলসি নিয়ে মরি। কোনায় দাঁড়িয়ে অবুঝ মেয়ে, হাত পায়ে যে দড়ি। কারা যেন কথা বলছে বাতাস, আমি কি ঠিক শুনছি? তুমি যে জীবন, তাই ওই মেয়েটির সঙ্গে নিজের কথোপকথন শুনতে পাচ্ছি। আমি কি কিছুই করতে পারি না এদের জন্য? জীবন, অনেক ক্ষেত্রে তুমিও বড় অসহায়। ওই দেখো, দূরে দেখতে পাচ্ছ? হ্যাঁ, রেল লাইনের ধারে একটি মেয়ে কয়লা কুড়োচ্ছে। চলো এবার আমরা তার কাছে যাই। তার কাছে কেন? কারণ সেই যে এই শতাব্দীর দ্বিতীয় কন্যা। ও, চলো। বোন, ও খিদে পেয়েছে, ও খিদেতে কাঁদছে। হ্যাঁ জানি, কিন্তু তুমি কে? আমি জীবন, সবাই আমাকে জীবন বলেই চেনে। আজ আমি তোমার দেশে এসেছি, তোমার শহরে, তোমার বাড়িতে। দেশ, শহর,
বাড়ি? হ্যাঁ, আজ আমি তোমার বাড়িতে থাকবো। ওর তো খিদে পেয়েছে, ও খিদেতে কাজ, ওকে খেতে দিচ্ছ না কেন? থাকলে তো দেবে। হ্যাঁ? আমি তো মা, তাই চেষ্টা করছি, করেই যাচ্ছি। ও, তুমি কোথায় থাকো? ওই নালাটার ওপারে। ওখানেই তোমার বাড়ি বুঝি? না, বাড়ি নয়, ঘাসের ঝুপড়ি। তাতে কোনো অসুবিধা নেই, আমার চলে যাবে। কিন্তু আমাদের তো একটাও খাটিয়া নেই, আমরা এখন 3 জন, দুটো বস্তা পেতে শুই। তুমি, তোমার বাচ্চা আর আর আমার স্বামী, তার খুব অসুখ, সে বিছানা থেকে উঠতে পারে না, ওই ঝুপড়িতেই শুয়ে থাকে। কবে থেকে অসুখ ওর? গেল বছর যখন ওকে কারখানা থেকে ছাঁটাই করে দিল, তার কদিন পর থেকেই রোজ জ্বর আসছে। আর ডাক্তার, ওষুধ? ডাক্তার? বিশ্বজিৎ, মল্লিকা, শিউলি, চুমকি, সৌরভ, প্রসেনজিৎ, ধরিত্রী, আনিমো, পাপিয়া, সায়নী। আর আমাদের মধ্যে আছে আমাদের এই নাটকের নির্দেশক সায়নী প্রামাণিক। সায়নী কিছু বলবে, বলে শেষ করো। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এখানে আসার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। আর নির্দেশক বলা ভুল, মানে টেকনিক্যালি হয়তো টার্মটা ঠিকঠাক, খুবই ভালো, কিন্তু আমার মনে হয় মানে দিদি শিখিয়েছেন নির্মাণ, আর নির্মাণ কাজটা আমরা সকলে একসাথেই করেছি, সুতরাং আলাদা করে আমার ক্রেডিটে কিছু নেই। আর কিছু আলো আবহ কস্টিউম আচ্ছা সরি মাফ করবে। ভালো করেছে গোবিন্দ দা, গোবিন্দ কয়াল। আর আমাদের আবহ প্রক্ষেপণ এবং